আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 ব্যাচের জন্য আয়োজন করা বিজ্ঞান বিষয়ে কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সের সর্বশেষ ক্লাস আজকে একাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনী তড়িৎ। আমরা এর মাধ্যমে আমাদের এসএসসি 2026-এর বিজ্ঞান বিষয়ক সম্পূর্ণ কোর্স শেষ করতে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে আমরা অন্যান্য অনেক কোর্সই আনতে যাচ্ছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা যে 23 তারিখ শুরু হচ্ছে, আমরা চাচ্ছিলাম যে 15 তারিখের ভিতরে আরও কিছু ক্লাস যদি দেওয়া যায় কিছু বিষয়ের, যেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে একটু সাহায্য হতে পারে। তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে আসলে এইরকমই জিনিসপত্র দিয়ে তোমাদের পড়াশোনায় একটু সাহায্য করে থাকি। তো এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশাপাশি অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইগুলো একটু ফলো করবা, এবং বিভিন্ন গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে সব কিছু আপডেট সবার আগে পেতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাসটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ যে একাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনের তড়িৎ, আমরা এই বিষয়ে কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা এটা একদম বিস্তারিত পড়ব, কারণ খুব বেশি বড় অধ্যায় না, একদম বুঝে বুঝে পড়লে জিনিসটা আমাদের জন্য ভালো হবে। তো শক্তির নানা রূপের মাঝে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি সবচেয়ে প্রয়োজনীয় শক্তি, কারণ এটি দিয়ে আমরা কি প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি কাজ করতে পারি। বিদ্যুৎ বা তড়িৎ শক্তি দিয়ে আলো জ্বলে, পাখা চলে, রেডিও, ফ্রিজ, টিভি, কম্পিউটার ইত্যাদি চলে। বিদ্যুতের সাহায্যে রান্না করা যায়। ব্যবহার বা কে ভালো করে বুঝতে হলে আমাদের বিদ্যুৎ বা তড়িৎ সম্পর্কে ধারণা নিতে হবে। বিদ্যুৎ বা তড়িৎ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলেই আমরা তড়িতের যথাযথ ব্যবহার নিশ্চিত করব এবং অপচয় রোধ করার ক্ষেত্রে নিজেরা যত্নবান হতে পারবো এবং অন্যদের সচেতন করতে পারবো। তো যদি দেখি আসলে এখানে কিছু আমরা অধ্যায় শেষে কী কী শিখতে পারবো, অনেক কিছুই দেওয়া আছে। আমি প্রতিবারের মতো এবারও বলছি যে অধ্যায় শেষ হয়ে গেলে তোমরা এগুলো মিলিয়ে দেখবো, যদি দেখো এগুলো তোমরা সকল কিছু পারো তাহলে তো তোমরা সকল কিছু শিখে গেছো। আর কোন জিনিস যদি বাদ যায় একটু ভিডিও রিওয়াইন্ড করে এই স্পেসিফিক টপিকটা পড়ে নিও। চলো তড়িৎ দিয়ে আমরা শুরু করি। যে ইলেকট্রনিক সার্কিট বা তড়িৎ বর্তনের চিত্র নকশা আঁকার সুবিধার জন্য আমরা প্রত্যেকটি যত্নের বা সংযোগের জন্য কিছু প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি। নিচে এইগুলো দেখানো হলো। প্রথম হচ্ছে কোষ। কোষটা হচ্ছে আমরা এইভাবে ব্যবহার করি, এটা হচ্ছে কোষ বলা হয়ে থাকে আমাদের। পাশাপাশি হচ্ছে ব্যাটারি, ব্যাটারিটা একটু সেলটার ভিতরে দেখানো হয়। পরিবাহী হচ্ছে এই, আর সংযুক্ত তার বোঝা হচ্ছে এরকম একটা দাগের সাথে সংযুক্ত। আর সংযোগবিহীন হচ্ছে এই যে তোমার এখানে একটু এই যে চলে যাবে তারটা, এটা হচ্ছে সংযোগবিহীন। একমুখী সুইচ, দ্যাটস মিন এইটা। দ্বিমুখী সুইচ হচ্ছে এর উপরে একটা সুইচ থাকবে, নিচে একটা সুইচ থাকবে, এরপর এটা হয় উপরে কানেক্ট হবে না নিচে। আর স্থির রোধ মিনস হচ্ছে এইটা। আর পরিবর্তনশীল রোধ বা রেজিস্টার হচ্ছে, রিওস্ট্যাট হচ্ছে এইটা। আর এসি তড়িৎ মানে হচ্ছে এটাকে বোঝায়, আমরা যেটা দেখতে পাচ্ছি গ্যালভানোমিটার জি, অ্যামিটারে ভোল্টমিটার বি, এবং ভূসংযোগ বলতে হচ্ছে এই টাইপের বোঝায়। তো আমরা ব্যাটারি কার্যক্রম দিয়ে শুরু করি। আমরা সবাই সবচেয়ে দৈনন্দিন জীবনে টর্চ লাইট বা মোবাইল ফোনের ব্যাটারি সেল ব্যবহার করে থাকি, যে লিথিয়াম আয়ন ব্যাটারি বলে না। আমরা তো অনেক রিভিউ টিভিউ দেখি ফোন কিনা লাগে বলে না, এটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, এটাই ব্যাটারি আছে। তো সাধারণত কথাবার্তা একটি সেলের জন্য ব্যাটারি শব্দের কথা ব্যবহার করলে বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে একাধিক কোষের বা সেলের সমন্বয় বোঝা। অর্থাৎ ব্যাটারি বলতে একটা নির্দিষ্ট জিনিস বোঝা যাও, বিজ্ঞানের ভাষায় এটা অনেকগুলো সেলের সমন্বয়। একটি তড়িৎ ব্যাটারি বলে উল্লেখ করলে প্রকৃতপক্ষে ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়। অর্থাৎ একাধিক তড়িৎ কোষের সমন্বয় হচ্ছে তড়িৎ ব্যাটারি তৈরি হয়। ব্যাটারি সেলে ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে, সেটা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। কি থাকতেছে? ইলেকট্রোলাইট থাকতেছে, অ্যানোড থাকতেছে এবং ক্যাথোড থাকতেছে। ভিতরে যে লম্বা ডান্ডা আছে এটাকে বলা হয়েছে ক্যাথোড। আমরা এরপর বিস্তারিত পড়বো, যদিও সাইডে যেটা আসলে আবরণ থাকে এটাকে বলে অ্যানোড, এবং এর ভিতরে এইটা থাকে হচ্ছে ইলেকট্রোলাইট। যদি আমরা দেখি যে একটি অ্যানোড একটি ক্যাথোড, মাঝখানে ইলেকট্রোলাইট থাকে। ব্যাটারি সেল রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড এবং ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এই অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডের পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হতে পারে। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়, তাই আমরা বলি অ্যানোড এবং ক্যাথোড বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। সাধারণ ব্যাটারি সেলের রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে খরচ হয়ে যাওয়ার পর সেটি অ্যানোড এবং ক্যাথোডে বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে না, তাই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। অর্থাৎ এদের ভিতর তখনই আসলে বিদ্যুৎ পার্থক্য বিদ্যুৎ পরিবহন হবে যখন অ্যানোডের ভিতর এবং ক্যাথোডের ভিতর বিভব পার্থক্য বিদ্যমান থাকবে। আমরা মোবাইল টেলিফোনে যে ব্যাটারি ব্যবহার করি সেগুলোর বিদ্যুৎ প্রবাহ তৈরির ক্ষমতা শেষ হয়ে যাবার পর নতুন করে চার্জ করিয়ে নেওয়া যায়, তখন ব্যাটারির রাসায়নিক পদার্থগুলো পুনরায় রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ তৈরির জন্য প্রস্তুত হয়।
ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী যদি দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কীভাবে ব্যবহার করা হয় সেগুলো বুঝতে হলে আমাদের ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সিরিজে ব্যাটারি সেল আছে, যেমন ব্যাটারি সেলকে সিরিজ বলা হয়, তার মানে একটা সিরিয়াল লাগানো থাকলে একটি ধনাত্মক প্রান্ত এবং পরেরটি ঋণাত্মক প্রান্তের সাথে সংযোগ লাগানো ব্যাটারি বিভব যোগ হয়। অর্থাৎ একটি ব্যাটারি সেলে 1.5 ভোল্ট হলে দুটি ব্যাটারিতে বিভব পার্থক্য হবে 3 ভোল্ট, তিন দিতে হবে 4.5 ভোল্ট। এই যে এরকম ফার্স্টে হচ্ছে একটা প্লাস এবং একটা মাইনাস, যখন দুইটা হচ্ছে তাহলে এইটার প্লাস এবং মাইনাস সংযুক্ত করে দিয়ে এই প্লাসে এবং এটা, কারণ কি এখান থেকে শক্তির আদান প্রদান হচ্ছে। আবার এইখানে একটা প্লাস, এটা কানেক্ট হচ্ছে, এটা কানেক্ট হচ্ছে, আবার এইটার মাইনাসের সাথে এটা যুক্ত করে দিলে আমরা ব্যাটারি সেলের এই যে পার্থক্য এটা বের করতে পারবো। সমান্তরাল পাত ব্যাটারি সেল হচ্ছে কয়েকটি সেল সমান্তরালভাবে লাগানো হলে, অর্থাৎ সবকটি ধনাত্মক প্রান্ত একসাথে এবং ঋণাত্মক প্রান্ত একসাথে বিভাগের পরিবর্তন হয় না, কিন্তু বেশি বিদ্যুৎ প্রবাহিত করতে পারে বলে সার্কিটে বেশি সময় বিদ্যুৎ প্রবাহ করতে পারে। অর্থাৎ যদি আমরা সব প্লাসগুলো একসাথে রেখে দিই, যে এই যে সকল কিছু কানেক্ট করে রাখি, তাহলে হয়তো সমান বিভব পার্থক্য থাকবে, তো এগুলো পার্থক্য বিভব সেমই থাকবে, কিন্তু এর ফলে কী হবে, আমাদের বিদ্যুৎ প্রবাহটা বেশি হবে। ধরা যাক আমরা ব্যাটারি দিয়ে কয়েকটি বাল্ব চালাতে চাই, দুভাবে সম্ভব। সিরিজ সার্কিট বা সিরিজ বর্তনী সার্কিট, সমান্তরাল সার্কিট বা সমান্তরাল বর্তনী দিয়েও সম্ভব। সিরিজ সার্কিট হচ্ছে একটি বাল্ব অনেক উজ্জ্বলভাবে জ্বলবে কিনা সেটা বাল্বে লাগানো থাকে। তো এই যে এইভাবে প্লাস মাইনাসের দুইটা বাল্ব হলেও এইভাবে আসলে মাইনাস থেকে দিয়ে তার সংযোগ দিয়ে যাচ্ছে, এবং তিন তলো একটা সিরিজ সার্কিট আছে, অর্থাৎ এটা সিরিজ ওয়াইজ আসতেছে হলে বিদ্যুৎ প্রবাহ আনুপাতিকভাবে কমে যাবে, বাল্বগুলো কম উজ্জ্বলভাবে জ্বলবে। সিরিজ সার্কিট এই সুইচ লাগানো হলে সুইচ অফ করার সাথে সাথে সবগুলো বাল্ব একসাথে নিভে যাবে। আর সমান্তরাল সার্কিট হচ্ছে আমরা যতগুলো বাল্ব লাগাই না কেন সবগুলো দুই প্রান্তেই আসলে থাকবে, অর্থাৎ কি এখানে অনেকগুলো সুইচের ব্যবহার আছে, অর্থাৎ এইখান থেকে চলে যাচ্ছে এটা প্লাস আর এইটা মাইনাস, এখান থেকে দেখো প্রত্যেকটির কিন্তু সুইচের ব্যবস্থা আছে, যেটা সুইচ কানেক্ট করা ওইটা জ্বলতেছে, যেটা সুইচ অফ করা ওইটা কিন্তু জ্বলতেছে না। তো এটা হচ্ছে সমান্তরাল সার্কিট। তোমাদের দুইটা সার্কিটই কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা পরীক্ষা আসে এবং এটার বৈশিষ্ট্য তোমাদের জিজ্ঞাসা করা হয়। আমরা তো যেহেতু পরীক্ষার আগে ক্লাসগুলো দিয়েছি খুবই ডিটেলসে পড়াচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু শর্টকাট টেকনিক দিয়ে, কারণ কি এখন ওইভাবে আসলে প্রতিটা জিনিস বিস্তারিতভাবে পড়ানো অসম্ভব না, কারণ এই একটা টপিক দিয়ে আমি এখনও কোনো পড়াতে পারতেছি, কারণ আমার সেই পূর্বের আমার বেসিকটা রয়ে গেছে, কারণ আমি সেইভাবে পড়েছি। তো ব্যাটারি সেল থেকে সমান বিভব পার্থক্য প্রয়োগ করা হলে সবগুলো বারবি সমান্তরাল উচ্চতায় জ্বলবে। অর্থাৎ আমি যদি ব্যাটারির ভিতর বিভব পার্থক্য কমায় রাখতে পারি, তাহলে কি আমার এর ভিতর পাওয়ার বেশি জেনারেট হচ্ছে, অর্থাৎ পাওয়ার বেশি এটার ভিতর পরিবহন হচ্ছে, তার ফলে কী হচ্ছে, কিন্তু যখন আমার বিভব পার্থক্য বেড়ে যাবে তখন কি আবার ওই বিভব পার্থক্যটাকে কনভার্ট করে, অর্থাৎ ওইটাকে অতিক্রম করেই তো আমার তারপর বিদ্যুৎ প্রবাহ হবে, তখন কি আমার বেশি বিদ্যুৎ খরচ হবে। সেটাকে বলা হচ্ছে, আপনারা কিন্তু এখানে দেখেছেন যে আমরা সে কথা এখানে কিন্তু বলেছি যে 4টি ভোল্ট পাওয়ার সম্ভব এবং ব্যাটারি বিভব যোগ হচ্ছে। এখানে বলা হচ্ছে কি যে একসাথে বিভব কিন্তু বিদ্যুৎ প্রবাহ বেশি করতে পারে, অর্থাৎ পরিবর্তন হয় না কিন্তু বিদ্যুৎ প্রবাহ বেশি এবং সার্কিটে বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ থাকে, অর্থাৎ কি তাহলে এইটা কম থাকে, কারণ কি, কারণ এইটা বিভব পার্থক্য বেশি, আগে তো এইটা ম্যাচ করার পরে হচ্ছে তো বিদ্যুৎ প্রবাহ হবে। তো এই জিনিসগুলো আসলে খুবই বেসিক জিনিস এবং বুঝে বুঝে পড়লে আসলে কঠিন না। তো এবার দেখি যে ব্যাটারি সেলে বিভব পার্থক্য সবসময় থাকে, এগুলো ডিসি সাপ্লাই, দ্যাটস মিন হচ্ছে আমাদের বাসায় যে বৈদ্যুতিক সাপ্লাইগুলো থাকে সেগুলো প্রতি 50 সেকেন্ডে 50 বার ধনাত্মক এবং ঋণাত্মক বিভব পরিবর্তন করে, এবং এগুলোকে আমরা কী বলি, এসি, দ্যাটস মিন হচ্ছে আল্টারনেটিং কারেন্ট। অর্থাৎ আল্টারনেটিং কারেন্ট বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে এসি, এবং একটি সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য থাকে হচ্ছে 1.5 ভোল্ট। সেই তুলনায় আমাদের বাসার বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট। এখানে উল্লেখ্য যে বিদ্যুৎ সাপ্লাই 50 ভোল্ট থেকে বেশি হলে আমরা সেটিকে অনুভব করতে পারি, এবং 220 ভোল্টে অনেক বড় ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আমাদের শরীরে কত ভোল্ট বিদ্যুৎ হলে আমরা এটাকে ফিল করি সেটা হচ্ছে 20 ভোল্ট। এই ইলেকট্রনিক শকের কারণে শরীরের ভিতরে দিয়ে যথেষ্ট বিদ্যুৎ প্রবাহ এবং মানুষের মৃত্যু হতে পারে। তোমরা শুনেছো যে অনেকেই বিদ্যুৎ প্রবাহ আর বিদ্যুতের স্পষ্ট হয়ে কিন্তু মারা যায়, কারণ কি মানুষ এই যে 50 হলে মানুষ আছে ফিল করে, আর 220 মানে ব্যাপক শক করে। তো মানুষ যখন এই পুরো শকটা সে কনজিউম করে তখন তার শরীর আস্তে আস্তে কিন্তু তার যেই নার্ভ সিস্টেমগুলো আস্তে আস্তে অকেজ হয়ে যায় এবং তার যে ব্লাড ফ্লো এটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে যেতে থাকে। এখন মানুষের ওই যে আমরা কিন্তু আগে একটা ক্লাসে কী পড়েছিলাম যে রক্তের যে কণাগুলো এইগুলো আস্তে আস্তে জমাট ধরে মানুষ মৃত্যুবরণ করে, যে আমরা পড়েছিলাম না যে
ওইটা নেগেটিভ এবং পজিটিভ রক্ত দিলে আর রক্তে যে জমাট ধরে যায়। তো এগুলো আসলে সব কিছু দেখো কানেক্টিং জিনিস কিন্তু। আচ্ছা, বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউস ওয়ারিং, আমরা কিন্তু দেখি যে আমাদের যদি কোনো বাসা করা হয় আমরা কিন্তু একটা ইলেকট্রিশিয়ান ডেকে বলি যে ভাই আসলে একটা হাউস ওয়ারিং করে দেন, এবং আপনার ইলেকট্রিশিয়ান কিন্তু বলে যে আসলে কোথায় কী লাগানো চাচ্ছেন, সে সকল কিছু হিসাব টিসাব করে তারপর সে তার মতো করে পুরোটুকু কাজকর্ম করে। দেখি যে আসলে বাসায় বিদ্যুৎ বিতরণের জন্য একটি নকশা কেমন হতে পারে। বাড়িতে তড়িৎ সংযোগের জন্য সিরিজ বর্তনী উপযোগী নয়, কারণ কি সুইচ অন করলে একই সাথে সব কিছু জ্বলবে। এটা আসলে বাড়ির ক্ষেত্রে না, বাড়ি হচ্ছে আমি যেইটা জ্বলাবো ওইটা জ্বলবে। ধরো আমি এখন একটা ফ্যান জ্বালানোর জন্য শুধু ফ্যানের সুইচটা আলাদা থাকবে, ফ্যান চালাবো। আমার একটা লাইটের আলাদা জ্বালাতে হবে, আমার লাইটের সুইচ আলাদা থাকবে, আমি লাইট জ্বালাবো। তো এইভাবে সকল কাজ করে। তাই তার চেয়ে বড় কথা হচ্ছে, তো এর থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে সবগুলো সিরিজে থাকলে কোনো বাল্ব বা ফ্যানই প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না। কারণ কি ওই যে বিভব পার্থক্য বেশি হয়ে যাবে, ভাগাভাগি হওয়ার কারণে একটি নির্দিষ্ট ভাগাফোনে ভোল্টেজ কমে যাবে। মূলত বাসায় তড়িৎ সংযোগ সমান্তরাল সংযোগ ব্যবস্থা মেনে করা হয়। এবার আমরা একটা হাউস ওয়ারিংয়ের বিশদ চিত্র দেখি। এতে মেইন লাইনকে কীভাবে সংযোগ করা হয়েছে সেটা হচ্ছে ফিউজ, সার্কিট ব্রেকার, মেইন সুইচ, প্লাগ সকেট, ডিস্ট্রিবিউশন বা প্রয়োজনীয় বাতির সঙ্গে ইত্যাদি দেখি। তো এটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে ভূসংযোগ, অর্থাৎ এগুলো বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান জিনিসপত্র। নিউট্রাল বলতে বোঝায়, লাইভ বলতে হচ্ছে একটা লাইন রয়েছে, এবং ভূসংযোগ মানে যেটা হচ্ছে গ্রাউন্ডিং করা, তিনটা লাইন থাকে আপনারা যদি জানেন। তো এখানে দেখতেছেন যে একটা ফ্যানের সাথে কীভাবে কি কানেক্ট করা হচ্ছে, যে এই যে বিদ্যুৎ হচ্ছে এটা গিয়ে এখান থেকে এটা হচ্ছে কন্ট্রোল বক্স, সেখান থেকে কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহ করা হচ্ছে। এখান থেকে রোদ দিয়ে দিচ্ছে প্রত্যেকটা, এখানে বুশ সংযোগ আছে, অতিরিক্ত বিদ্যুৎ এখান থেকে বের হয়ে যাচ্ছে। এখানে সকেট আছে, এখানে বিভিন্ন ধরনের সকেট দিয়ে দিয়েছে, এখানে বিদ্যুতের পরিবেশ করতে হবে, লাইট, ফ্যান, এই প্রত্যেকটা এইভাবে আসলে বাসার নকশা করা হয়ে থাকে। বাসায় বিদ্যুৎ প্রবাহের প্রধান দুটি, একটি হলো জীবন্ত, দ্যাটস মিনস লাল রঙের তার, আর অন্যটি হচ্ছে নিরপেক্ষ কালো রঙের তার। জীবন্ত তার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট থাকে, নিরপেক্ষ তার তড়িৎ ভোল্টেজ থাকে না, যেহেতু এটি মাটির সাথে সংযোগ থাকে, তাই সার্কিট পূর্ণ করে বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে। মেইন তারটি ফিউজ বা সার্কিট ব্রেকার হয়ে মিটারে যায়। এর মাধ্যমে বাড়িতে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে তা মিটারে লিপিবদ্ধ, এবং মিটারই আসলে সকল বাসায় বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে। মিটার হতে তার দুটি মেইন সুইচে যায়, দুটি মেইন সুইচের সাহায্যে বাড়ির ভিতরে বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন হলে পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমার বাড়ি যেরকম আমি যে রুমে বসবাস করতেছি সেখান থেকে মিটারটে লাইন টেনে মেইন সুইচে নিয়ে যাওয়া হয়েছে, এবং মেইন সুইচ থেকে কিন্তু পুরো ঘরে এটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। মেইন সুইচ হচ্ছে দুটি ডিস্ট্রিবিউশন বক্সে যায়, সেখানে দুটি শাখায় লাইনে বিভক্ত হয়। প্রথম হচ্ছে প্রত্যেক শাখা লাইনে পৃথক ফিউজ, সার্কিট ব্রেকার থাকে, এবং ছবিতে লাইটের মতো যে 5 অ্যাম্পিয়ার ফ্যানের জন্য, 10 হিটারের জন্য 15 অ্যাম্পিয়ার, প্লাগ সকেটের জন্য 30 অ্যাম্পিয়ার ব্রেকার দেখানো হয়। অর্থাৎ এরা প্রত্যেকটি জীবন্ত তারের সংযোগ আছে, এবং প্রত্যেকটি বাতি পাখার জন্য আলাদা করে সুইচ আছে। এবং ব্রেকার দেওয়া হয় কি, মানে কি এটা যে লিমিট, অর্থাৎ 30 অ্যাম্পিয়ার যেটা, ওইটা থেকে যদি ওর থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ব্রেকারটা ফল করবে, অর্থাৎ ওইখানে ওই যে জিনিসটা, কারণ কি আমরা জানি কি যে জিনিসটা চাহিদা থেকে বেশি বিদ্যুৎ প্রবাহ হলো ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। যে ফ্যান 5 অ্যাম্পিয়ার পাওয়ার কনজিউম করতে পারবে তাকে আমি 10 দিই, এটা কিন্তু আস্তে আস্তে ওর যে লাইফ স্প্যান এটা কমে যাবে, যার ফলে সার্কিট ব্রেকার ইউজ করা হয়। যার ফলে যে সার্কিট ব্রেকারটা ওর থেকে যখনই বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় তখনই ও আস্তে করে ওইটা ফল করে, বা ওইটা আস্তে যে অতিরিক্ত বিদ্যুৎটা হচ্ছে ওইটা কনজিউম হতে দেয় না। বাড়িতে বৈদ্যুতিক ওয়্যারিং দেওয়ার সময় বাতি বা পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ যেন জীবন্ত তারের সাথে সংযোগ হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে, যেখানে এটা যেন লাইভে থাকে, আপনি আবার নিউট্রালে দিয়ে না দেন। আর ফেজও তো এর বইটাকে অনেক সময় আমরা কি ফেজও বলি, তাই না? এটাকে নিউট্রাল, এটাকে বলা হচ্ছে লাইভকে বলা হয়ে থাকে হয়তো বা ফেজ, আর ভূসংযোগটা বলা হচ্ছে এটাকে তো গ্রাউন্ডিং বলে, আর একটা নিউট্রাল তো আমরা নিউট্রালে চিনি। তো তাছাড়া সমস্ত পিভিসি যে কোনো অপপরিবাহী পদার্থ দ্বারা এটা মোড়ানো হতে হবে, অর্থাৎ এটাকে দিয়ে অবশ্যই যখন তারটা করানোর পর অনেক সময় তারে লিকেজ থাকতে পারে, জন্য একটা পিভিসি দিতে হবে যেটা বিদ্যুৎ অপরিবাহী, ওইটা দ্বারা এটাকে কভার করতে হবে যাতে এটা হয়। আমাদের এখানে কিন্তু ওই যে চ্যানেল টাইপের জিনিস দিয়ে ঢাকা রাখা, এটার ভিতরে তার থাকে এরকম সাদা কালারের থাকে আপনাদের বাসায়, অনেকের তো আসলে পিভিসি পাইপ বিল্ডিংয়ের ভিতর দিয়ে দেওয়া, আর যাদের পরবর্তীতে ওয়ারিং করায় তারা উপর দিয়ে দেয়। বর্তমানে ওয়ারিং কেবল সাধারণত দেয়ালের প্লাস্টারের ভিতরে দিয়ে টানা হয়, তাছাড়া সব ধরনের যন্ত্রপাতি ফিউজ সংযোগ নিশ্চিত করতে হয়। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি ফিউজ ব্যবহার করে নিশ্চিত করতে হবে। এছাড়া প্রয়োজনীয় লোড নিতে পারে এমন ধরনের কেবল ব্যবস্থা করতে হবে, তা নাহলে বৈদ্যুতিক প্রবাহের সময় উত্তপ্ত দুর্ঘটনা ঘটতে পারে। এবার যদি দেখি যে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, এটা কীভাবে কাজ করে, কোনো দ্রবণের মধ্যে বিদ্যুৎ তড়িৎ প্রবাহিত হলে অণুগুলো ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণ বলে।
তড়িৎ প্রবাহ করে দ্রবণে যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ করে যখন দ্রবণে যে দুটি পদার্থ দুই ভাগে বিভক্ত হচ্ছে বিশ্লেষিত হচ্ছে তখন এটা তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। আমরা আগে দেখেছি যে পরিবাহকের দুটি পাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, অর্থাৎ যেটাকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলে থাকি। তো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ভেতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত করা হবে, তড়িৎ বিশ্লেষণের এবং ইলেকট্রোলাইসিসের এই সময় তড়িৎ দ্রব্যটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হয় এবং এই জিনিসটা বিভক্ত হওয়ার পরে কিছু ঋণাত্মক আয়নে প্রবাহ হয়ে ভ্রমণে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। অর্থাৎ সকল অ্যাসিড ক্ষার কয়েকটি নিরপেক্ষ লবণ অ্যাসিড মিশ্রিত পানি তড়িৎ দ্রবণে বিশ্লেষ্য পদার্থ, যেমন সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামোনিয়া অ্যাসিড, সালফিউরিক কপার সালফেট, তারপর হচ্ছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা যেগুলো আছে এই যে NO3 প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমাদের জন্য কাজ করে। আমরা জানি স্বাভাবিক অবস্থায় পরমাণু অণুতে ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা সমান থাকে। কোনো অণু পরমাণু যৌগমূলক যদি স্বাভাবিক সমস্যা ইলেকট্রনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তাহলে তাকে আয়ন বলে। আর ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে বলা হচ্ছে ধনাত্মক আয়ন, আর ইলেকট্রনের সংখ্যা যদি স্বাভাবিকের সংখ্যা বেশি হয় তাকে বলা হয় ঋণাত্মক আয়ন। অর্থাৎ কারণ কি আয়ন সংখ্যাটা যদি এটা বেশি হয় তখন এটা হচ্ছে ধনাত্মক, যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আয়ন বলে, হচ্ছে কম বেশি যেটাই থাকুক। তো কম হলে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিক হচ্ছে যদি কম হয় তখন এটা হচ্ছে ধনাত্মক, আর যখন এটা হচ্ছে তখন হচ্ছে ঋণাত্মক। তড়িৎ বিশ্লেষণ করে আমরা যদি দেখি যে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ঋণাত্মক আয়ের সাথে কীভাবে কী হয় এটা আমাদের হচ্ছে মূল আজকের আলোচ্য বিষয়। আমরা প্রত্যেকটা জিনিসই দেখতে পারতেছি যে প্রথমত কী আছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এটা আসলে কীভাবে কী কাজ করতেছে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে যে দুইটা হাইড্রোজেন এবং সালফিউরিক অ্যাসিড SO4 যেটা আছে দুইটা ঋণাত্মক আয়নের, কিন্তু এটা তাদের ভিতর এই যে এই বিভাজনটা হচ্ছে এবং এর ফলে এইটা আমাদের যেই বিদ্যুৎ বিভব পার্থক্য বা যাই আছে এটা কিন্তু সেভাবে কাজ করে। এবার দেখি পরবর্তীটা যদি আমরা লক্ষ্য করি যে NO3 দ্যাটস মিন হচ্ছে নাইট্রিক অ্যাসিড যেটাকে আমরা বলে থাকি এবং এটা খুবই শক্তিশালী একটা অ্যাসিড। তো এটা হচ্ছে হাইড্রোজেন একটা প্লাস এবং পাশাপাশি হচ্ছে NO3 মাইনাস, নাইট্রোজেন অক্সাইড আর ট্রাইঅক্সাইড যদিও এটা হচ্ছে মাইনাস। এরপরটা যদি আমরা দেখি যে এটা যেটা আছে অর্থাৎ CuSO4, এটা আমাদের আসলে কী জিনিস বা কীভাবে কী কাজ করে সেটা আপনাদের অনেক সময় কাজ করে না মাথায়। তো এটা হচ্ছে কপার সালফেট। তো কপার সালফেট হচ্ছে Cu দুইটা থাকতেছে কি, এটা দুইটা থাকে ধনাত্মক আয়ন এবং দুইটা থাকছে ঋণাত্মক আয়ন। তো দুইটা ধনাত্মক আয়ন এবং দুইটা ঋণাত্মক আয়ন এই দুইটার ভিতর বিক্রিয়া করতেছে করে এইটাকে আসলে তারা বিভিন্নভাবে তড়িৎ দ্রব্যগুলো করতেছে। এরপর হচ্ছে সিলভার নাইট্রেট আছে, সিলভার নাইট্রেটটা কীভাবে কাজ করতেছে তখন হয়তো নামটা বলতে পারিনি কিন্তু এখন সব মনে আসে যে সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট হচ্ছে এখান থেকে একটা আয়ন এবং এটা সেখানে একটা আয়ন, এটা ব্যবহার করে তার পাশাপাশি তারা এটাকে বিভক্ত করছে। পরবর্তীতে এবং সর্বশেষ যদি দেখি যে আসলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা সোডিয়াম একটা হাইড্রোক্সাইড অক্সিজেন এবং হাইড্রোজেন দুটো মিলে বিক্রিয়া করে এটাকে কাজ করতেছে। তো বিখ্যাত বিজ্ঞানী আরিনিয়াস 1881 সালে তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা দেন। তিনি দেখিয়েছিলেন যে অ্যাসিড ক্ষার লবণ জাতীয় যৌগ পদার্থকে তরলে দ্রবীভূত করলে সেটা আয়নিত হয়ে সমান্তরাল ধনাত্মক ঋণাত্মক আধান চার্জ যোগ করে ভাগ করে হয়ে যায়, অর্থাৎ এটা চার্জযুক্ত আধান আয়নে ভাগ হয়ে যাচ্ছে। তো আয়নযুক্ত অবস্থায় আয়নগুলোর রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না, কারণ চার্জহীন বা নিষ্ক্রিয় হলে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। তা আয়নগুলো তরলের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়, পরিবহনকে যেভাবে ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ করতে পারে দ্রবণে আয়নগুলো সেরকম বিদ্যুৎ প্রবাহ করতে পারে, অর্থাৎ ওইটা আসলে বিদ্যুৎ পরিবাহী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন এই তরলের মাঝে দুটি পরিবাহী দণ্ড বা তড়িৎদ্বার রেখে দিলে বিদ্যুৎ প্রবাহ করা হয়, তাহলে ঋণাত্মক আয়নগুলো অ্যানোড এবং ঋণাত্মক আয়নগুলো হচ্ছে অ্যানোড এবং ধনাত্মক আয়নগুলোকে ক্যাথোডের দিকে প্রবাহিত হয়। তাই দুটি পরিবাহী দণ্ড ইলেকট্রোড যাকে বলে আয়নের এই বিপরীতমুখী প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ হয়ে থাকে। আমরা দেখি তুতের দ্রবণের ভিতর যে ঋণাত্মক সালফেট আয়নগুলি ঋণাত্মক অ্যানোডের কাছে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। একটা হচ্ছে অ্যানোড বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যাথোড। তো আমাদের দেখতেছি এটা প্লাস আছে, অর্থাৎ আমাদের ধনাত্মক যেগুলো আছে ওইগুলো চলে যাচ্ছে কোথায়, অ্যানোডের কাছে, ঋণাত্মক চলে যাচ্ছে ক্যাথোডের কাছে। ধরা যাক কাঁচা পাত্র তুতে অর্থাৎ SuCuSO4
বা কপার সালফেট যেটাকে বলে পানিতে দ্রবীভূত হয়ে কপার ডাবল আয়ন এবং কপার সালফেট সালফার ডাইঅক্সাইড এইটা যে ডাবল যেই অর্থাৎ এইটা হচ্ছে আয়নটা দ্যাটস মিন এটা এখন কিভাবে করছে, এখন দ্রবণে দুটি তামার পাট ডুবিয়ে দিলে পাট দুটির সাথে তড়িৎকোষ সংযুক্ত করা হচ্ছে এবং প্রবাহগুলো কপার ডাবল প্লাস আয়নগুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করছে এবং আধানহীন তামায় পরিণত হয়ে ক্যাথোডের জমা হচ্ছে। দ্যাটস মিন এটা এসে এখানে কিন্তু আধানহীন তামায় পরিণত হচ্ছে। আর অন্যদিকে SiO4 অ্যানোড আকৃষ্ট করে এখানে হচ্ছে কি যাবে, সেখানে দুটি ইলেকট্রন ত্যাগ করবে, আধানহীন হয়ে যাবে এবং SiO4 অ্যানোড থেকে Cu গ্রহণ করবে এবং কপার সালফাইড এটা হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই জিনিসটা এতক্ষণ কথাবার্তা বলতেছি যে আসলে এটা কি না কি, তা আমরা কিভাবে কি কাজ করতেছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ধরে ধরে পড়তেছি এবং তোমাদের এই অধ্যায়গুলো কাছে হয়তো বা খুব কঠিন মনে হতে পারে, কিন্তু এই যে সালফেট টালফেট আমরা যা যা পড়তেছি প্রত্যেকটা জিনিস কিন্তু একটি। তো কপার সালফেট আবার দ্রবণে দ্রবীভূত হয়ে দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকবে। সুতরাং দেখা যাবে যে দ্রবণ থেকে যে পরিমাণ কপার ক্যাথোড জমা হচ্ছে সেই পরিমাণ ক্যাথোডের থেকে হচ্ছে কপার অ্যানোডের দ্রবণে চলে যাচ্ছে, অর্থাৎ মোট ফল হচ্ছে অ্যানোডের ভর যতটুকু হ্রাস পাচ্ছে ক্যাথোডের ভর সি ততটুকু বৃদ্ধি পায়। আমাদের মনে হবে যে অ্যানোড থেকে কপার বুঝি ক্যাথোডে জমা হচ্ছে, কিন্তু ইলেকট্রোড দুটি তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতু তৈরি হলে ক্যাথোডে ঠিকই আগের মতো তামার অণু জমা হবে, কিন্তু কপার সালফেট অ্যানোড বা কপার CuSO4 হতে পারবে না বলে শুধুমাত্র বাড়তি ইলেকট্রন ত্যাগ করে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন করছে এবং O2 গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসতে পারে। ফলে আমরা দেখতে পারি যে ঘনত্ব ধীরে ধীরে কমে আসছে। আমরা যদি এখন দৈনন্দিন জীবনে দেখি যে আমাদের তড়িৎ বিশ্লেষণ বা গুরুত্ব কি, প্রথম হচ্ছে তড়িৎ আলাপন, দ্যাটস হচ্ছে প্লেটিং, দ্যাটস মিন তড়িৎ বিশ্লেষণ করে ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। সাধারণভাবে কম দামি ধাতু যেমন তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদি জিনিসগুলোকে জলবায়ু রক্ষা করার জন্য কিংবা সুন্দর দেখানোর জন্য সেগুলোর উপর সোনা, রূপা, নিকেল এরকম মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়। যে ধাতব বস্তুটিকে প্রলেপ দিতে হবে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে একটি পাত্রে রাখতে হবে। এটি ক্যাথোড ইলেকট্রোড, এটি হবে ক্যাথোড ইলেকট্রোড এবং যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে বলা হবে অ্যানোড বলা হবে। আর তড়িৎ দ্রব্য হিসেবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার কোনো একটি লবণের দ্রবণ ব্যবহার করা হয়। এখন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করে অ্যানোড এবং ক্যাথোড বিদ্যুৎ প্রবাহিত করলে বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের রাখা ধাতব বস্তুর কাছে ধাতুর প্রলেপ পড়ে। আর যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি যে এই যে দেখেন যে আসলে একটা তড়িৎ বিস্ফোরণ করা হচ্ছে, খাঁটি সিলভারের দ্বন্দ্ব অ্যানোডের আকারে রাখা হয়েছে এবং সেই পাশে যে বস্তুকে প্রলেপ দেওয়া হয়েছে সেটিকে ক্যাথোড আকারে রাখা হয়েছে এবং দেখতেছেন যে ঋণাত্মক এবং ধনাত্মকগুলো কিন্তু ঋণাত্মক আয়নগুলো চলে যাচ্ছে ধনাত্মকের কাছে এবং ধনাত্মক আয়নগুলো চলে যাচ্ছে ঋণাত্মকের কাছে। কারণ কি আমরা এখানে কি পড়েছি যে যখন আসলে বস্তুকে প্রলেপ দিতে হবে ভালোভাবে পরিষ্কার করে, তো ধাতুর প্রলেপ দিতে হবে, এটা তো অ্যানোড হবে। এখন তড়িৎ দ্রব্য হিসেবে যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটি লবণের ব্যবহার করে এবং ব্যাটারি সাপ্লাই অ্যানোড ক্যাথোড উভয় জিনিসই করা হয়ে গেল। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটাকে এই যে প্রলেপনের মাধ্যমে আসলে এইটার ভিতরে অ্যানোড আকারে এটা চলে আসতেছে এবং এটা ক্যাথোড আকারে চলে যাচ্ছে। তড়িৎ মুদ্রণ যদি দেখি যে ইলেকট্রো ও টাইপিংটা যদি দেখি যে তড়িৎ প্রলেপনে একটি বিশেষ পদ্ধতি হচ্ছে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। তো তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণত টাইপে মোমের উপর ছাপা হয়, এর উপর কিছুটা গ্রাফাইটের গুঁড়া ছড়িয়ে দেওয়া হয় তড়িৎ পরিবাহী করার জন্য। তারপর কপার সালফেট অর্থাৎ কি CuSO4 যেটা আছে CuSO4 কি লিখতে পারবো, হ্যাঁ পারছি যেটুক, এটি ক্যাথোড পাট হিসেবে ডুবানো হবে এবং একটি তামার পাট ক্যাথোড হিসেবে ঢুকানো হবে। তারপরে কী হবে, এখন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালালে মোমের ছাঁচের উপর তামার প্রলেপ পড়বে, প্রলেপটা খানিকটা পুরো এবং ছাঁচ হলে ছাড়িয়ে ছাপার উপর, অর্থাৎ এর মাধ্যমে আসলে আমরা যে মৌলগুলো আছে এগুলোকে আলাদা করতে পারবো। আর ধাতু নিষ্কাশন বা শোধন, দ্যাট মিনস এক্সট্রাকশন অ্যান্ড পিউরিফিকেশন অফ মেটাল। খনি থেকে কোনো ধাতু সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে এবং আকরিক যাকে হচ্ছে আকরিক বলে। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক যে ধাতু সহজে নিষ্কাশন এবং শোষণ করা হয়। যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হয় সেটিকে হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। যেসব ধাতু নিষ্কাশন করতে হবে সেগুলোকে লবণের দ্রবণকে তড়িৎ দ্রব্য হিসেবে ছোট একটি বিশুদ্ধ পাত্রকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এখন দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে আকরিক বা বিশুদ্ধ ধাতু নিষ্কাশিত ক্যাথোডে সঞ্চিত হতে হবে।
এবার তড়িৎ ক্ষমতা যদি দেখি, যে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে সুনির্দিষ্ট অর্থ আছে, কাজ ও শক্তির একটি একক হচ্ছে জুল। জুল এই যে তো এই জুল হচ্ছে শক্তি প্রয়োগ করে কাজ করা যায়, কাজ করার হার অর্থাৎ একক সময়ে সম্পন্নকৃত কাজ ক্ষমতাকে বলা হয়ে থাকে। কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তার শক্তিকে আসলে আমরা রূপান্তরিত তড়িৎ ক্ষমতা বলা হয়ে থাকে। ও কিলোওয়াট কি কোনো রোধ বা তড়িৎ যন্ত্রের দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে হচ্ছে তার ওই যন্ত্রের ক্ষমতা হচ্ছে 1 ওয়াট, এবং 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার এটা হচ্ছে 1 ভোল্ট গুণ 1 অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1 ওয়াট, এটা হচ্ছে WAT ওয়াট। তো যখন অনেক বেশি তড়িৎ ক্ষমতা ব্যবহৃত হয় তখন সেটাকে কিলোওয়াট এবং মেগাওয়াটে ব্যবহার করা হয়। জাসমিন হচ্ছে 1000 ওয়াটে হচ্ছে 1 কিলোওয়াট এবং 1 লক্ষ ওয়াটে হচ্ছে 1 মেগাওয়াট। 10⁶, অর্থাৎ এরপরে আরও 6টা শূন্য এবং এটা হচ্ছে 10 এরপরে আরও 5টা শূন্য, তাহলে আমাদের কত হচ্ছে 1 লক্ষ 10 100 1000 10,000 1 লক্ষ, তাই তো 10 লক্ষ। তাহলে এটা হচ্ছে 10 লক্ষ হচ্ছে, দুঃখিত, মেগাওয়াট অফ 10⁶ হচ্ছে 10 লক্ষ। আমি এখানে তাহলে আমাদের যদি 1 কিলোওয়াট হয়ে থাকে তাহলে সেখানে হচ্ছে 1000 ওয়াট, এবং যদি 1 মেগাওয়াট হয়ে থাকে তাহলে হচ্ছে 3 আর 3 6টা, তাহলে হচ্ছে শতক, হাজার, লক্ষ, 10 লক্ষ। কিলোওয়াট বাই ঘন্টা হচ্ছে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে তড়িতের পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়। এবং যেমন বাতি চললে আলোক শক্তির পাখা ঘোরালে তাপমাত্রা যান্ত্রিক শক্তি একটা কিলোওয়াট হিসেবে কাজ করে, তাই 1 ওয়াট ঘন্টার সমান হচ্ছে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। অনেক সময় ওয়াট ঘন্টার পরিবর্তে কিলোওয়াট ঘন্টা ব্যবহার করা হয়ে থাকে। আমরা ইচ্ছা করলে কিলোওয়াট ঘন্টা কতটুকু শক্তি ব্যবহার করতে পারি, যে 1 কিলোওয়াট ঘন্টার সমান 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। জাসমিন হচ্ছে 3,60,000 ওয়াট সেকেন্ড বা 3,60,000 36 লক্ষ জুল, অর্থাৎ 3,36 লক্ষ ওয়াট সেকেন্ড বা 36 লক্ষ জুল। আমরা আগেরবারও যে সেমটা ভুল করেছিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি, নিযুত। অর্থাৎ শক্তির একক হচ্ছে 3.6 মেগা জুল। আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা এককে পরিমাপ করা হয় এবং এই একককে বোর্ড অফ ট্রেড BOT সংক্ষেপে ইউনিট বলা হয়ে থাকে। জাসমিনে আমাদের ইউনিট হিসাব করি না, এটা হচ্ছে বোর্ড অফ ট্রেড। আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি এবং এই একক হিসেবে কাজ করে। তড়িৎ ক্ষমতার হিসাব, আমরা জানি যে তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান প্রতি মাসে আমাদের বাড়ি এবং প্রতিষ্ঠানের তড়িৎ খরচের একটি বিল পাঠায়। এটি আসলে প্রতি ইউনিটের মূল্য। আপনারা চাইলে এরপরে থেকে কিন্তু আপনার বাড়ির যে বিদ্যুৎ বিল আছে এটা আপনারা বের করতে পারেন, অ্যাপ্রক্সিমেট অর্থাৎ অ্যাপ্রক্স কততে যাচ্ছে আপনারা এটা বের করতে পারবেন। যদি আমরা এটা হিসাব করি যে কিভাবে কি কাজ করতেছে, প্রথমত হচ্ছে যে বিদ্যুৎ যে আমরা তড়িৎ বিদ্যুৎ পরিশোধ করে থাকি হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তির খরচ। ব্যয়িত তড়িৎ শক্তির খরচ হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তির একক গুণ হচ্ছে প্রতি একক খরচ। সব বৈদ্যুতিক যন্ত্রে লাইট ফ্যানের কী পরিমাণ বিদ্যুৎ বা তড়িৎ ক্ষমতার প্রয়োজন সেটা উল্লেখ থাকে এবং কাজে সেখান থেকে সহজে আমরা এটা বের করতে পারি। আমরা ব্যয়িত শক্তি যদি ইউনিটকে কিলোওয়াটে বের করতে চাই তাহলে হচ্ছে যন্ত্রের ক্ষমতা P ওয়াট হয় এবং সেটিকে যদি আমরা যে T ঘন্টাতে ব্যবহার করি তাহলে E হচ্ছে শক্তি, তাহলে E সমান সমান হচ্ছে P ইন্টু T, এটা হচ্ছে সূত্র। তাহলে হচ্ছে E সমান সমান P ইন্টু T বাই 1000 কিলোওয়াট বাই ঘন্টা বা ইউনিট। এখন কোনো যন্ত্রের ক্ষমতা আমরা সহজে তড়িৎ ব্যয়ের মাধ্যমে করতে পারি যে 60 ওয়াটের একটা বাল্ব দৈনিক কয়েক ঘন্টা 5 ঘন্টা করে 30 দিন, দ্যাটস মিন 30 গুণ 5 জ্বললে কত শক্তি ব্যয় করবে। আমরা জানি যে কি আমাদের সূত্র হচ্ছে P ইন্টু ইজ ইকুয়াল টু P ইন্টু T বাই 1000 ইউনিট। তাহলে 60 এখানে হচ্ছে 30 ইন্টু 5 বাই 1000 ইউনিট, এখানে যেটা হচ্ছে ওটার ভাগযোগ করলে এটা হচ্ছে 9। এখন প্রতি ইউনিটের মূল্য যদি 8 টাকা হয় তাহলে আমাদের 8 নং 72 টাকা বিল আসতেছে। তো 220 বাই 60 অর্থ কি, তড়িৎ আলো পাওয়ার জন্য আমরা যে বাল্ব ব্যবহার করে থাকি তার গায়ে দুইটি লেখা থাকে, একটা ভি একটা হচ্ছে ওয়াট। তো বাল্বের গায়ে 220 ওয়াট থাকে বা 200 ভোল্ট থাকে বা ওয়াট লেখা থাকলে বোঝা যায় যে 220 বিভব পার্থক্য বাল্বটিকে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তখন প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত করবে। এনার্জি সেভিং বাল্বের সুবিধা, একসময় সাধারণ বাল্ব ব্যবহার করতাম, এই বাল্বের একটি ধাতব ফিলামেন্টের উত্তপ্ত করতে তো আলো তৈরি করতে এবং প্রচুর তাপশক্তি সময়ের জন্য হতো। প্রযুক্তির এই কারণে গৃহস্থলী কাজে ব্যবহার করার জন্য এনার্জি সেভিং বাল্ব সহজে লভ্য হয়েছে।
এই ধরনের এনার্জি সেভিং বাল্বকে CFL বলা হয়, এটা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, অর্থাৎ এলইডি বলা হয়, লাইট ইমিটিং ডিকোড। এনার্জি সেভিং বাল্বের বিদ্যুৎ 20 থেকে 80% সাশ্রয় এবং পরে সাধারণ বাল্বের তুলনায় 3 থেকে 25 গুণ সময় টিকে থাকতে পারে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি পরিবারে যদি একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে তাহলে যে শক্তি বাঁচে তা দিয়ে প্রতি বছর 30 লক্ষ পরিবার তড়িৎ সংযোজন দেওয়া সম্ভব। আমরা যদি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে শক্তির অপচয় কমাতে পারি, পরে জ্বালানির উপরে আমাদের নির্ভরতা কমতে পারে, কারণ জীবাশ্ম জ্বালানি দিয়ে তড়িৎ উৎপাদনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং এনার্জি সেভিং বাল্ব সাধারণত বাল্বের থেকে বেশি দিন থেকে কম সংখ্যক বাল্ব পরিত্যক্ত হয়, যার ফলে ময়লা আবর্জনা বা এই যে জিনিসপত্র আছে রিসোর্সেস এগুলো কিন্তু কম ব্যবহার হচ্ছে। তড়িৎ শক্তি ব্যবহার দিক থেকে আইপিএস এবং হচ্ছে ইউপিএস। তো আমরা বেশ কয়েকটা জিনিস দেখেছি আইপিএস এবং ইউপিএস জিনিসটা কি। তো আমরা আমাদের দৈনন্দিন বা কর্মজীবনে বিদ্যুৎ ব্যবহার করে থাকি। তো এই বিদ্যুৎটা আসলে ব্যবহার করার ক্ষেত্রে কি আমরা দেখি যে সবসময় কিন্তু বিদ্যুৎ থাকে না, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাই না? যে বিদ্যুতের যে সাপ্লাইটা এটা চলতেছে এবং এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তো এটা তখন আমরা কি করব যে আমাদের বাসার জন্য তখনই আসলে অনেক সময় আমরা সাময়িকভাবে ভিন্ন বিদ্যুৎ সাপ্লাই ব্যবহার করি। ঘরের লাইট, ফ্যান ইত্যাদির জন্য ব্যবহারের জন্য 2-1 সেকেন্ড দেরি হলে আমরা তেমন কোনো সমস্যা নয়, কিন্তু কম্পিউটার এবং যন্ত্রপাতি বেলায় বিদ্যুৎ সাপ্লাই হঠাৎ বন্ধ হয়ে গেলে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই কম্পিউটারের তথ্য নষ্ট হতে পারে, বিদ্যুৎ যন্ত্রপাতি তাই মূল প্রবাহ বন্ধ রাখার জন্য বিভিন্ন সাপ্লাই ব্যবহার করা হয়। এটা হচ্ছে আইপিএস এবং ইউপিএস। আইপিএস মানে হচ্ছে ইনভার্টার পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে ইন্টাররুপেবল মিনস হচ্ছে বিলম্ব ছাড়া, অর্থাৎ বললাম যে ইন্টাররুপেটেবল যেটা বোঝানো হচ্ছে ইন্টাররুপ্টেবল বলতে বোঝানো হয় যে এটাকে আসলে যে আমি বললাম যে আমার যে পিসিটা ওটাও কিন্তু ইউপিএস ইউজ করা, যে কোনো ধরনের ডিলে হবে না। তো মূল এসি লাইন থেকে আসলে ব্যাটারি চার্জ করে কন্ট্রোলার আছে, ইনভার্টার আছে। আইপিএস বা ইউপিএসের কাজ বাসায় লাইট ফ্যান একটুখানি দেরি হলে চালু হলে ক্ষতি নেই, কিন্তু আইপিএস ব্যবহার করা যায় একটু চালু হলে 1-2 সেকেন্ড সাধারণত বাসায় গৃহস্থলী লাইট ফ্যান চালু করার কাছে ব্যবহার করে, কিন্তু আইপিএস মোটামুটি বেশ অনেকক্ষণ যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ডেস্কটপ কম্পিউটার কিংবা সূক্ষ্ম যন্ত্রপাতির বেলা ইউপিএস ব্যবহার করা কারণ কি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার 10 মিলি সেকেন্ডের ভিতরে সেই ইউপিএস বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে, কাজে কম্পিউটার বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয় না। ইউপিএসের বিদ্যুৎ প্রবাহ করার ক্ষমতা কম, সাধারণত কম্পিউটার কাজগুলো গুছিয়ে নিয়ে প্রয়োজনীয় ফাইলগুলো সেভ করে কম্পিউটার বন্ধ করে দেওয়ার সুযোগ দেওয়া হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ছবিতে আইপিএস ইউপিএসের কার্যক্ষমতা দেখানো হলো। মূল বিদ্যুৎ প্রবাহ যখন চালু থাকে তখন আইপিএস বা ইউপিএসের ব্যাটারি চার্জ করা হতে থাকে। হঠাৎ করে বিদ্যুৎ বা সুইচটি মূল সাপ্লাই থেকে সরিয়ে দিলে বিদ্যুৎ সার্কিটের সাথে সংযুক্ত হয়। ব্যাটারি থেকে ডিসি সাপ্লাই পাওয়া যায়, ইনভার্টার দিয়ে আগে এসি করে নিতে হয়। আর যখন মূল সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন মূল কন্ট্রোল সার্কিট ইনভার্টারের সার্কিটও চালু হয়। এবার যদি দেখেছি আমরা কিন্তু দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাওয়ার সাপ্লাইগুলো বিভিন্ন শক্তি উৎপাদন করে এবং এই বিদ্যুৎকে প্রয়োজন অনুসারে বিভিন্ন এলাকায় পাঠাতে হয়। বিদ্যুৎ বিতরণ করার জন্য প্রথমে কয়েকটি এলাকায় সাবস্টেশন পাঠানো হয়। সাবস্টেশন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা করে এবং একে শক্তি গ্রাহক পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ একদম যে ডিরেক্ট পাঠায় না, প্রথমে হচ্ছে মেইন থেকে সাবস্টেশন থেকে গ্রাহক। বিদ্যুৎ শক্তিকে একটি শক্তি থেকে অন্য জায়গায় বিতরণের জন্য যে পরিবাহীগুলো ব্যবহার করা হয় তা কম হলেও তার পক্ষে কিছু পরিমাণ রোধ থাকে। এই রোধগুলো হচ্ছে রোধের সংকেত আর এবং বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে আমরা জানি যে সবসময় হচ্ছে আই স্কয়ার সমান আর তাপ উৎপন্ন করে। এর মধ্যে দিয়ে বিদ্যুৎ শক্তির লস বা ক্ষয় তোমরা মাঝে জেনে গেছো যে একটা বিদ্যুৎ শক্তির জন্য উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয় তখন রোধজনিত তাপ শক্তি হিসেবে লস কমে যায়। তো সেই জন্য বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সেটিকে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। গ্রাহকদের ব্যবহারের জন্য বিদ্যুৎ শক্তিকে বিতরণ করার আগে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে সেটিকে আবার ব্যবহারযোগ্য ভোল্টেজে নামিয়ে আনা হয়। লোডশেডিংটা যদি আমরা দেখি যে প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, সবগুলো বিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ শক্তি জাতীয় গ্রিডে যোগ হয়। আগেই বলা হয়েছে এই বিদ্যুৎ যে স্থানীয় সাবস্টেশন উপকেন্দ্রের মাধ্যমে গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়, কিন্তু এলাকার চাহিদা অনুযায়ী অর্থাৎ জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয়। কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা যদি উৎপাদন থেকে বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারে না, তখন বাধ্য হয়ে সাবস্টেশনগুলো এক এলাকার বিদ্যুৎ সরবরাহ করার জন্য অন্য এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়। এই প্রক্রিয়াকে আসলে লোডশেডিং বলে। সাবস্টেশন যখন আবার পুনরায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ হয় তখন সেই এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু করে দেয়।
যদি এক নাগারে কয়েক ঘন্টা লোডশেডিং করতে হয় তখন গ্রাহক পর্যায়ে লোডশেডিং সমন্বয় করার জন্য কর্তৃপক্ষ চক্রাকারে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে লোডশেডিং করে। অর্থাৎ আজকে এই এলাকায় আমার এলাকায় 2 ঘন্টার জন্য, অন্য এলাকায় 2 ঘন্টার জন্য, আমার এলাকায় যদি একাই 5 ঘন্টা নেয় তাহলে অন্য এলাকায় তো তাহলে তো মানুষের বিক্ষোভ দেখা দিবে। আচ্ছা, উন্নয়ন কার্যক্রমের শক্তির ব্যবহার যদি দেখি যে একটি দেশের উন্নয়নের সাথে শক্তির ব্যবহার খুবই ঘনিষ্ঠ। সত্যি কথা বলতে একটি দেশ কতটুকু উন্নত করবে সেটা বোঝার জন্য মাপকাঠি হিসেবে শক্তির ব্যবহার বিবেচনা করতে পারে। আমাদের দেশে উন্নয়নের জন্য আমার সবার শিক্ষার যেমন নজর দেওয়া উচিত। এই দেশে বিপুল সংখ্যক ছেলে মেয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। যেমন তাদের পড়াশোনা করার জন্য রাতে আলোর দরকার হয়, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করা হলে ছেলে মেয়ে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে। উচ্চশিক্ষার বেলা ল্যাবরেটরি ব্যবহার করতে পারে না, কম্পিউটার নেটওয়ার্ক সচল হয়ে যাবে এবং মানুষ আসলে ব্যবহার করতে পারবে না, এগুলো অচল হয়ে গেলে। আমাদের দেশের অর্থনীতিতে কৃষি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটিতে ছোট বলে কৃষি উপযোগী ভূমির পরিমাণ কম এবং সেটা আরও কমে আছে। তাই কৃষি ভূমিতে 2 বা ততোধিক ফসল ফলিয়ে তাদের দেশ খাদ্য সংসদ অর্জন করেছে। আমাদের শুধু প্রাকৃতিক কৃষির উপর নির্ভর অপেক্ষা করে কৃষি জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হয়। শক্তির সরবরাহ কোনোভাবেই সম্ভব নয়। পানি সেচের জন্য পাম্প চালাতে বিদ্যুৎ বা জ্বালানির প্রয়োজন হয়। চাষাবাদের জন্য সারের প্রয়োজন এবং কারখানায় বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ ছাড়া প্রয়োজনীয় উৎপাদন সম্ভব নয়। জমি চাষ করার জন্য ফসলকে প্রক্রিয়াকরণ এবং ট্রাক্টর ব্যবহার করা হয়। ট্রাক্টরের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করতে হয়। কৃষির পর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য শক্তির সরবরাহে সুস্থ দেহ থাকার জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ প্রয়োজন। আমাদের ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি এবং বর্জ্য প্রক্রিয়া ইত্যাদি শক্তির দরকার। বিশুদ্ধ পানি সরবরাহ করার শক্তি দরকার এবং চিকিৎসা যন্ত্রপাতি হাসপাতাল নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ছাড়াও দেশের শিক্ষা ব্যবস্থা, শিল্প কারখানা, অবকাঠামো গড়ে তোলার জন্য শক্তির দরকার এবং সেগুলো শক্তির পরিকল্পনা করে দেশের বিদ্যুৎ কেন্দ্র থেকে তুলতে হবে যেন ভবিষ্যতে শক্তির ঘাটতি না হয়। আর শক্তির অপচয় বন্ধ করতে একটি নতুন কূপ বা খনন করে গ্যাস অনুসন্ধান চালিয়ে যেতে হবে। দেশে বিদ্যুৎ প্রয়োজন হলে বেড়ে যাওয়া নিউক্লিয়ার শক্তি কেন্দ্র স্থাপন করে সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা হবে এবং এরই মাধ্যমে আসলে আমাদের বিজ্ঞানের যে সম্পূর্ণ কোর্স সেটা শেষ হলো। আশা করি ওভারঅল কোর্সগুলো তোমাদের কাছে ভালো লাগবে। এই অধ্যায়টা একটু বিস্তারিত ছিল, বুঝিয়ে বুঝিয়ে বলানোর চেষ্টা করেছি। কিছু কিছু জিনিস আছে আমারই কিছু কিছু জিনিস আছে যে আমি উচ্চারণ করতে একটু জড়তা হয়েছে, কারণ কি অনেক রাত্রে করা হচ্ছে এবং একটু তোমাদের পরীক্ষার কারণে আমার উপরও খুব প্রেশার যাচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নেই, যেটা যদি তোমাদের রেজাল্ট ভালো হয় এটাই আমার করণীয়। তো দেখা হচ্ছে অন্য কোনো কোর্সের অন্য কোনো ক্লাসে। এই জন্য সেগুলো পেতে অবশ্যই চ্যানেলকে একটু আপডেট থাকতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে হবে। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক অবশ্যই ফলো করে রাখো, ওইখানে সব আপডেট পেয়ে যাবে। এছাড়া দেখো ডিসক্রিপশন বক্সে অনেকগুলো গ্রুপ এবং অনেকগুলো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকল নিউজ সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ কোর্সের গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।